তো ফাইনালি কল্কি 2898 এডি মুভিটা রিলিজ ডেট ফাইনাল করা হয়েছে 27 জুন। এর আগে রিলিজ ডেট ছিল 9 মে, তারও আগে বেশ কয়েকবার এটা পোস্টপন্ড হয়েছে। তো ফাইনালি 27 জুন এটার রিলিজ ডেট ফাইনাল করা হলো এবং সাথে একটা পোস্টারও রিলিজ করেছে, সম্ভবত এটাই ফাইনাল পোস্টার। সেই পোস্টারটা আগের পোস্টারগুলোর থেকে তুলনামূলকভাবে বেটার লাগছে। প্রভাসের যে কস্টিউমটা সেটা কমপ্লিট একটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। তো আগেরটার থেকে বেটার, কিন্তু আরো বেটার হতে পারতো পোস্টারটা, আর একটু ড্রামাটিক অ্যাম্বিয়েন্স আর একটু কন্ট্রাস্ট রাখা যেতে পারতো। এটা ব্যাকগ্রাউন্ডটা বড্ড বেশি ব্রাইট, একদম হোয়াইটিশ লাগছে। তো যাই হোক, এই সিনেমাটা যখন প্রথম পোস্টার বেরিয়েছিল, অ্যানাউন্সমেন্ট পোস্টার, সেটা তো একদম মানে কিছু বলার নেই, একদমই অপরিণত কাজ ছিল। কিন্তু তারপরে যখন এটার ফার্স্ট গ্লিমস বেরোয়, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার ছিল। যাই হোক, তো এদের যে পোস্টারটা, তো পোস্টারের কাজটা কিছু না কিছু কমজোরি এদের থেকেই যাচ্ছে মূল যে সিনেমাটার থেকে। তো কিন্তু টিজার গুলো কিন্তু প্রথম থেকেই বেশ ইন্টারেস্টিং বানাচ্ছে। ফার্স্ট গ্লিমসটাও ভালো লেগেছিল। রিসেন্টলি দু চার দিন আগে অশ্বত্থামার যে ক্যারেক্টারটা আছে, যেটা অমিতাভ বচ্চন প্লে করছে, তার একটা ক্যারেক্টার টিজার বার করেছে। তো সেটাও বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে আরো ইন্টারেস্টিং লাগছে যে এখানে এই গল্পের সময়কালটা তো অশ্বত্থামার যে মহাভারতের সময়কাল থেকে ফিউচারের যে কল্কি আসা অবধি। তো অশ্বত্থামার একদম কি বলবো, প্রথমে অর্থাৎ মহাভারতের সময় যখন অশ্বত্থামার বয়স অনেকটাই কম ছিল মহাভারতের যুদ্ধের সময়, তো সেই সময় যখন অশ্বত্থামা কপাল থেকে তার মণিটা খুলে নেওয়া হয়েছিল, কারণ দ্রৌপদী তাকে ক্ষমা করে দিয়েছিল, যে তার দ্রৌপদীর যে 5 সন্তান তাদের ওপর আঘাত হানার পরেও কিন্তু দ্রৌপদী তাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু তারপরেও উত্তরার গর্ভে অর্থাৎ ওর যে অভিমন্যুর যে সন্তান, তার ওপর কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দিয়ে আঘাত এনেছিল। তো সেই কারণে এর শাস্তি বশত তার কপাল থেকে মণিটা খুলে নেওয়া হয়েছিল। তো সেই সময় যে ঘটনাটা দেখাবে সেটা দেখার জন্য ইন্টারেস্ট থাকছে, কারণ এই টিজারে যে ভবিষ্যতে যে অশ্বত্থামা, সে কিন্তু বয়স্ক প্রাচীন, যেটা অমিতাভ বচ্চন আছেন, কিন্তু ওই অমিতাভ বচ্চনেরই ডি-এজিং করে, অর্থাৎ ডি-এজিং টেকনোলজির মাধ্যমে বয়স কমিয়ে সেই আগের সময়ের অশ্বত্থামাকে দেখানো হবে, যেটা কিন্তু দেখার জন্য ইন্টারেস্ট থাকছে। এবং এতদূর অবধি এটাই সবথেকে বেশি ইন্টারেস্টিং পয়েন্ট লাগছে। এছাড়াও যে প্রভাসের ক্যারেক্টারটা যেটা হবে ভৈরব বলা হয়েছে, এবং এই অশ্বত্থামার যে টিজারটা বেরিয়েছে, ক্যারেক্টার টিজারটা, সেখানে কিন্তু একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়েছে যে তার নাম রায়া বলছে। তো যেটা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে, যে তেলেগু সাধক শ্রী পটুলুরি বীরব্রহ্ম বলে, তিনি তার কালগমনম বইতে লিখেছিলেন যে কল্কি অবতার জন্ম নেবেন রায়া নামে। তো এই বাচ্চা ছেলেটি বড় হয়ে প্রভাস হবে কিনা, তো সেটা জানা যাবে সিনেমাটা বেরোলে। তো ওভারঅল এটা নিয়ে ইন্টারেস্ট তো থাকছি, কারণ যে সাবজেক্টটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কল্কি অবতারের কথা আমরা সবাই জানি, কলিযুগের শেষে তিনি আসবেন, তার সঙ্গে যে যুক্ত হবে যে সপ্তরথী, তার সঙ্গে যে যারা যুদ্ধ করবেন, এবং সেই সপ্তরথী অর্থাৎ 7 জন চিরঞ্জীবী, বলি, অশ্বত্থামা, হনুমান, পরশুরাম, বিভীষণ এবং ব্যাসদেব ও কৃপাচার্য। তো এনাদের সবাইকে এই যে এই স্টোরিতে থাকবেন কিনা সেটা দেখার জন্য ইন্টারেস্ট থাকছে। তো ওভারঅল টেকনিক্যালি বেশ ভালো, ওয়েল মেড তো বটেই। এছাড়াও আরেকটা কথা, যে এটার যে অ্যাম্বিয়েন্সটা যেটা ফার্স্ট গ্লিমসে দেখিয়েছিল, সেটা কিন্তু পোশাক আশাক মানে যা পারিপার্শ্বিক পরিস্থিতি যেভাবে দেখাচ্ছিল, সাথে আবার একটা স্পেসশিপে করে অন্য জগতের মানুষজন ইত্যাদি কনসেপ্টও দেখিয়েছিল। তো সেগুলো কিন্তু কিছুটা হলিউডের টাচ থাকছিল। তো এখন দেখা যাক কতটা এরা আমাদের
যে পুরাণ, যে মহাভারতের যে ইতিহাস, সেইগুলোর সঙ্গে সেই ভারতীয়ত্বটা বজায় রেখে সেই ফিউচারিস্টিক জিনিসটা দেখাতে পারবে, সেটা দেখার জন্য ইন্টারেস্ট থাকছে, সেটা সিনেমাটা বেরোলে বোঝা যাবে।